তোমাদের যাদের ভালোভাবে পড়াশোনা হয়নি কিংবা যারা চাচ্ছে এখন শেষ সময়ে গুছিয়ে একটা প্রিপারেশান নিতে যাতে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে তুমি খুব অল্প পড়াশোনা করেই A+ পেয়ে যেতে পারো, তাদের জন্য আজকে ভাইয়া 6টা অধ্যায়ের নাম বলবো। এই 6টা অধ্যায়ের যদি এই 6টা সৃজনশীল প্রিপারেশান তুমি নিতে পারো তাহলে দেখবা যে তোমার 5টা ইজিলি কমন পড়ে যাচ্ছে এবং এই উত্তরগুলো অবশ্যই গুছিয়ে নিবে যাতে করে পরীক্ষায় সুন্দর করে প্রেজেন্ট করে একটা পূর্ণ মার্ক আনতে পারো। আর এই সাজেশনে যদি সলভ ক্লাস চাও তাহলে কমেন্টে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক থাকবে, ওইখানে ভাই সুন্দর করে গুছিয়ে ক্লাস নিচ্ছি, তোমরা ওইখানে চলে যাবে এবং ওইখানে ক্লাসগুলো প্লেলিস্ট আকারে করতে পারবে। পাশাপাশি তোমরা যারা এই পিডিএফটা চাচ্ছ তোমরা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলে পেজে বা হোয়াটসঅ্যাপে ভাই তোমাকে এই পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমাদের গুরুত্বপূর্ণ 6টি অধ্যায় খুব বাছাই করে দিয়েছি, অল্প করে দিয়েছি এবং এগুলোর মধ্যে বেশিরভাগই তোমরা পারো। প্রথম অধ্যায়টি হচ্ছে প্রাণের বিভিন্নতা শ্রেণীবিন্যাস, চাইলেও বাদ দিতে পারেনি, প্রত্যেকবার প্রশ্ন আসে, খুবই মানে হলো প্রশ্ন করবেই এরকম একটা জিনিস। আর প্রাণের পরিচিতি আমরা একটু আলাদা করে রেখেছি, যারা আগে পড়েনি তাদের জন্য এটা একটু বেশি বড় অধ্যায় হয়ে যায় ওই জন্য। দ্বিতীয় পরিপাক্য শোষণ, এটা সিকোয়েন্স আর ওইটা সিকোয়েন্স কিন্তু এক না, তোমরা জানো এটা হচ্ছে তৃতীয় অধ্যায় বইয়ের, সো ওইভাবে মিলিয়ে নিও কিন্তু, হ্যাঁ? অধ্যায়ের নাম মেইন ফ্যাক্টর, নাম্বার মেইন ফ্যাক্টর না এখানে। রক্ত সঞ্চালন আমাদের চতুর্থ অধ্যায়, যেটা শ্বসন ও শ্বাসক্রিয়া পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় বর্জ্য ও রেচন এবং আমাদের একাদশ অধ্যায় জিনতত্ত্ব বিবর্তন। এই অধ্যায়গুলো প্রত্যেকটি খুবই হায়ার, খুব সুন্দর করে পড়তে হবে। তাহলে ভাইয়া এবার প্রত্যেকটা টপিকও বলে দিচ্ছি, হ্যাঁ, যে কোন কোন টপিকগুলো আমরা পড়বো। তোমার কাজ হচ্ছে এটা ধরে ধরে আগে এটা নিশ্চয়তা করা যে এই টপিকটার থেকে একটা সিকিউ প্রশ্ন করলে তুমি এটা বর্ণনা দিতে পারবা, এটা হচ্ছে তোমার প্রথম কাজ, তারপরে অন্য চিন্তা। তাহলে প্রথমে আছে আমাদের সিলোম, তাহলে প্রাণের বিভিন্নতা শ্রেণীবিন্যাসে প্রথম অধ্যায়ে আমরা সিলোম নিয়ে প্রশ্ন করে, আমাদের প্রতিসাম্যতা নিয়ে প্রশ্ন করে উইথ এক্সাম্পল, উদাহরণগুলো পড়বা। পর্ব 1 থেকে 9 বৈশিষ্ট্য, এর মধ্যে ভাইয়া কয়েকটা পর্ব তোমাদের স্পেশালি বলে দিয়েছি, সেটা হচ্ছে নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, অ্যানেলিডা এবং আর্থ্রোপোডা। এই পর্বগুলো কোনোভাবে ভুল করা যাবে না। আর সর্বশেষ এটা হচ্ছে অমেরুদণ্ডী আর কর্ডাটা পর্ব তো মাস্ট, একদম 100তে 100। তাহলে এগুলোর মধ্যে আমি বলবো সবগুলোরই তোমার আইডিয়া থাকা খুবই ভালো, অন্তত গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ তো শিখতেই হবে, পাশাপাশি এই 4টি পর্ব তোমাকে জানতেই হবে, ঠিক আছে? তারপরে কর্ডাটা পর্বের বিশেষ বৈশিষ্ট্য, এগুলো আমরা জানবো। কর্ডাটা প্রাণীদের বিশেষ কি কি বৈশিষ্ট্য আছে বইয়ে খুব সুন্দর করে লেখা আছে। এরপর আসো পার্থক্য, কর্ডাটা ও নন কর্ডাটা, এটার মধ্যে পার্থক্য কি, সরীসৃপ এবং ম্যামালিয়াদের এই 4টা অন্তত, কর্ডাটা সর্বশেষ যেইটা আছে ভার্টিব্রাটা, ওই ভার্টিব্রাটার অন্তত এগুলোর আমরা একটু ভালো করে শিখে রাখবো। আর এই 3টার মধ্যে কন্ড্রিকটিভ, অস্ট্রিকটিস এবং অ্যাক্টিনোপটেরিজি, এই 3টা তোমাদেরকে বারবার দেয়, এগুলো আমরা শিখবো। তাহলে আমাদের কাজ হচ্ছে যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিস পার্থক্য আসতে পারে, কিন্তু এই অধ্যায়টা যেহেতু তোমরা খুব বারবার পড়ো ওই জন্য এই অধ্যায়টা আমরা রেখেছি, না পারলে সেটা পরে বিবেচনা করবা, আপাতত অবশ্যই প্রিপারেশান নিয়ে যেতে হবে এই অধ্যায়টা, ঠিক আছে? যেহেতু প্রথম অধ্যায়। দ্বিতীয় মানে হলো আমাদের তৃতীয় অধ্যায়টা, সেটা হচ্ছে পরিপাক ও শোষণ। পরিপাক ও শোষণে আমি অনেকগুলো টপিকই দিয়েছি, তবে আবার স্টেপ দিয়েও দিয়েছি যাতে তোমরা বুঝো যে কোনগুলো একটু বেশি পড়তেই হবে। সেজন্য প্রথমে গহ্বরের খাদ্যবস্তুর পরিপাক, যান্ত্রিক পরিপাক লিখবা, রাসায়নিক পরিপাক লিখবা উইথ বিক্রিয়া ছাড়া কোনো এখানে অ্যাকসেপ্টেবল না, অবশ্য তোমাকে এনজাইমের বিক্রিয়া লিখতে হবে। পাকস্থলীতে খাদ্য পরিপাক লাগবে না অত বেশি। মানবদেহে যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা, বইয়ে খুব স্পেসিফিক করে লেখা আছে যকৃৎ কী সঞ্চয় করে এবং যকৃতের বিপাকীয় ভূমিকা, প্রত্যেকটা পয়েন্ট অবশ্যই মেনশন করতে হবে, একদম হুবহু বই থেকে শর্ট করে ফেলবা, একদম লাগবে। পিত্তরসের কাজ লিখতে পারো সামান্য পরিমাণে। অগ্নাশয়ের গঠনটা, চিত্র যদি একটা মুখস্থ করতে হয় এই অধ্যায়ে, সেটা হচ্ছে অগ্নাশয়ের আইরিস অফ ল্যাঙ্গারেন্স, পুরো অগ্নাশয়ের যে সুন্দর একটা চিত্র আছে ওই চিত্রটা তোমাকে মুখস্থ করে আসতে হবে এবং এটা গঠন বর্ণনা করবো এখানে। এবং পরিপাক অগ্নাশয়ের ভূমিকা, মেন এনজাইমগুলোর গুরুত্বপূর্ণ ইন্টেস্টাইনাল কিছু এনজাইম আছে আর গুরুত্বপূর্ণ এনজাইমগুলো কিন্তু অগ্নাশয় দেয়। সো বইয়ে খুব সুন্দর করে লেখা আছে যে অগ্নাশয় প্রোটিওলাইটিক, অ্যামাইলোলাইটিক, লাইপোলাইটিক কী কী এনজাইম দেয়, কী কী বিক্রিয়া করে, সেগুলো আমরা একদম ধরে লিখে দিব, শেষ। পরিপাক স্নায়ুতন্ত্রের ভূমিকা, যারা ভালো এটাও পড়ে যেতে পারো, না হলে দরকার নাই, কমই আসে। তেমনি হরমোনের ভূমিকাও। ক্ষুদ্রান্ত্রের খাদ্যদ্রব্যের পরিপাক, একদম স্পেসিফিক করে, হ্যাঁ, সুন্দর করে লিখতে হবে যে আমিষের পরিপাক 2 ধরনের এনজাইম দিয়েও হয়, ওইটাও মেনশন করতে হবে। তারপরে
কি কার্বোহাইড্রেটের পরিপাক, লিপিডের পরিপাক, খুব স্পেসিফিক। বৃহদন্ত্রের কাজ সামান্য পড়তে পারো। আর সর্বশেষ টপিক স্থূলতার কারণ, স্পেশালি বিএমআই থেকে ম্যাথ দেয়, সো বিএমআই জিনিসটা শিখে নিব আমরা। তারপরে পাশাপাশি ওইটার মধ্যেই তো আমরা স্থূলতা এবং এটার প্রতিরোধ প্রতিকার, এগুলো খুবই সহজ, সারা জীবনে তোমরা পড়ে আসছো। ওজন কমানোর, মোটা কম মানে কি চিকন হওয়ার উপায়, এগুলো তোমরা সারাক্ষণই জানো। সো ওগুলো আমরা খুব সুন্দর করে বইয়ের ভাষায় লিখে দিব। তাহলে টপিকগুলো খুবই স্পেসিফিক এবং সুন্দরভাবে লিখতে পারলে এই অধ্যায়ে মার্ক তোলা একদম ইজি। পরবর্তীতে আমাদের চতুর্থ অধ্যায় রক্ত ও সঞ্চালন। এইটা দেখো খুবই ছোট্ট করে, এবং প্রশ্ন আসে না এই অধ্যায় থেকে, এরকম কোনো সময় হয় না ইতিহাসে। হ্যাঁ, তো আসবে আসবে আসবে, 100তে 100, টিচারদের একদম ফেভারিট অধ্যায়। সো এটা জানতেই হবে। রক্তকণিকাগুলোর কাজ, হ্যাঁ, অন্তত একটা হলো কাজ বর্ণনা করো, দুইটা হলো কাজ বর্ণনা করো, অন্তত শ্বেত রক্তকণিকার ক্লাসিফিকেশন আর প্রত্যেকটার কাজ, কে কি সঞ্চয় করে, কে কি ক্ষরণ করে, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তৈরি করবো আমরা। রক্ততঞ্চনের প্রক্রিয়াটা খুবই ছোট্ট একটা প্রক্রিয়া, সুন্দর করে ব্যাখ্যা করে দিবা যে কিভাবে প্লেটিলেট আমাদের রিলিজ করে, সেখান থেকে কিভাবে কি হিমোস্ট্যাটিক ফ্লাক তৈরি হয়, সেখান থেকে কীভাবে আমাদের রক্ততঞ্চন হয়, সুন্দর করে বলবা। হৃৎপিণ্ডের গঠন, হ্যাঁ, এটা খুবই কমন, স্পেশালি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদ আঁকতে বলে। সো প্রস্থচ্ছেদ আঁকা শিখতেই হবে, ম্যান্ডাটরি তোমাদের প্রত্যেকের জন্য। কার্ডিয়াক চক্রের বর্ণনা দেয়, একদম খুব সহজ করে ছোট্ট করে বর্ণনা দিবা। হ্যাঁ, যে অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, সময়কাল কি পরিবর্তন হয়, রক্ত কোন কক্ষ থেকে কোন কক্ষে আসে, কোন কপাটিকা বন্ধ হয়, কোন কপাটিকা খোলে, এই 4টা কথা তুমি সব কিছুতে বলবা, শেষ। তারপরে হচ্ছে আমাদের হার্টবিটের মায়োজেনিক বা নিজে নিজে যে হার্টবিট নিয়ন্ত্রিত হয়, এটা কি বলবা, ওই যে সুন্দর করে SAN সাইনোঅ্যাট্রিয়াল নোড, খুবই স্পেসিফিকভাবে বইয়ে লেখা আছে যে হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ, হৃৎপিণ্ড কীভাবে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে, সুন্দর করে এই ইয়েগুলোর বেশিগুলোর কথা বলবা, যে সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, রাইট এবং লেফট শাখা, বান্ডল অফ হিজ, তারপর পার্কিনজি ফাইবার, সুন্দর করে, হ্যাঁ, একদম ডিটেলসে বলবা। পরবর্তীতে আসে আমাদের অ্যানজাইনা ও হার্ট অ্যাটাকের লক্ষণ ও করণীয়। সো এটাতে একদম কমন কথা, রোগের ব্যাপারে এগুলো পড়বা। এনজিওপ্লাস্টিটা আমরা, এটা হচ্ছে হার্ট অ্যাটাকে আমরা করোনারি বাইপাস গ্রাফট, এটা তোমাদের বলতে বলি না, কিন্তু এইটা লাগবে, হ্যাঁ, যে এনজিওপ্লাস্টি, এটা লাগবে তোমাদের জন্য। এনজিওপ্লাস্টির বর্ণনা দিবা, মনে থাকে যেন, এটা স্পেশালি স্টেন্টিং, রিং পরানো যেটা আছে বইয়ে, ওইটা। শ্বসন ও শ্বাসক্রিয়া, ঠিক আছে। প্রথম যে প্রশ্নটা আসবে, এই অধ্যায়টা অত্যন্ত ছোট, এই অধ্যায় থেকে এই জন্য এই অধ্যায়টা পড়ে ফেলবা, খুব সহজ অধ্যায়। তাহলে প্রথমে আছে অ্যালভিওলাসের গঠন চিত্রসহ, ম্যান্ডাটরি, চিত্রসহ যেখানে অ্যালভিওলাসের গঠন এঁকে যাওয়া ম্যান্ডাটরি, ঠিক আছে। সো সাদা কালো চিত্র এঁকে দিতে পারো, চাইলে রঙিন আঁকতে পারো, তোমার ইচ্ছে। প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া বর্ণনা, এটা আমি কম গুরুত্ব দিব, খুব একটা ইম্পর্টেন্ট না, তবে অন্তত আমাদের ডায়াফ্রাম কীভাবে ভূমিকা রাখে, আমাদের মাসলগুলো কীভাবে ভূমিকা রাখে, এগুলো আমরা বলবো যে ইন্টারকোস্টালিস মাসলের ভূমিকা কী, এভাবে, হ্যাঁ, খুবই সহজ করে লেখা আছে, ওইটাও আমরা বর্ণনা দিতে পারলেই হবে। এরপরে আসো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, স্পেশালি কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, হ্যাঁ, তো সুন্দর করে লেখা আছে না যে রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন কি কি রূপে, ভৌত দ্রবণ রূপে, কার্বামিনো যৌগ রূপে ইত্যাদি, তাই না। সো ওই যৌগ রূপে, দ্রবণ রূপে কত পার্সেন্ট, কিভাবে, ওই কথাটা শুধু লিখবে, বেশি কিছু লেখার দরকার নাই, জাস্ট কতটুকু কত পার্সেন্ট কিভাবে যায়, শেষ। এরপরে রোগ দুইটা আছে তোমাদের বইয়ে, সুন্দর করে একদম স্পেসিফিক, খুবই সহজ। সাইনোসাইটিস মানে হলো সাইনাসের প্রদাহ, আর ওটাইটিস মিডিয়া মানে হলো আমাদের মধ্যকর্ণের প্রদাহ, দুইটা রোগ। সো এই দুটো রোগের লক্ষণ প্রতিকার, এটার মধ্যে সাইনোসাইটিস মাথা ব্যথার একটা বড় লক্ষণ আছে, তাই না, অনেকের জন্য মাথা ভারী ভারী মনে হয় প্রচণ্ড, এই জায়গায়। ওটাইটিস মিডিয়া বাচ্চাদের ক্ষেত্রে এরকম খোঁচাইতে পারে, টানতে পারে, পুচটুচ আসতে পারে, জ্বর আসতে পারে, নানা রকম, বইয়ে খুব সুন্দর করে লেখা আছে। তো আমরা লক্ষণ প্রতিকার বা প্রতিরোধ দুটোই শিখবো, আমরা কিভাবে এটা আমরা না হোক সেটা চিন্তা করতে পারি, আর মেইনলি হলো কিভাবে আমরা এখন কি করব, খুব সুন্দর সহজ, দুটোরই একই পদ্ধতি লেখা আছে, ওইটা পড়ে ফেলবো। সর্বশেষ ধূমপায়ীর ফুসফুসের মধ্যে তুমি কি কি পাবা, এমফাইসেমা পাবা, এই পাবা, ওই পাবা, ওই পয়েন্টগুলো বর্ণনা, যে কি কি দেখা যায় ধূমপায়ীর এক্সরেতে, একজন ধূমপায়ীর এক্সরেতে, ফুসফুসের এক্সরেতে কি পাওয়া যায়, ওকে। সো এই মাত্র তোমার 5-6টা টপিক পড়লের মধ্যে, এটা তো কমই গুরুত্বপূর্ণ, 5টা টপিক পড়লে কিন্তু হয়ে যাচ্ছে তোমার এই অধ্যায়টা, ওকে। এরপর আসো বর্জ্য রেচন, আর একটা চতুর্থ অধ্যায়,
ভালো করে অবশ্যই আমাদের পড়ে যাইতে হবে, কোনো সন্দেহ নাই। বৃক্কের কাজ ও রেছনে ভূমিকা পয়েন্ট আকারে সবসময় হেডলাইন দিবে, এই ধরনের কথাগুলোতে সবসময় হেডলাইন দিবে, হ্যাঁ, যে বৃক্কের কাজ ও কি করে, পিএইচ নিয়ন্ত্রণ করে, বর্জ্য নিষ্কাশন করে, মূত্র তৈরি, এই সেই। তাহলে প্রত্যেকটা হেডলাইন দিয়ে তারপর দুটো কথা লিখবা, তাহলে সুন্দর হবে, হ্যাঁ। আর উত্তর তো ভাইয়া তোমাদের বড় ক্লাসে দেখাবই। ওকে, নেফ্রনের গঠন চিত্রসহ ম্যান্ডাটরি, হ্যাঁ, এটা তো একটা চিত্র সবখানে দিচ্ছি, মানে হলো এক এক অধ্যায়ে, সেখানে এইটা হলো এইটা। রেচনের শারীরবৃত্তীয় মূত্রতরী 4টি ধাপ, বইয়ে খুব সুন্দর করে বলা আছে, তো সুন্দর করে আমরা ওই 4টি ধাপ পড়ব। অসমো রেগুলেশন, এটা জানতে চাই তোমাদেরকে যে কীভাবে অসমো রেগুলেশন হয়। এরপর আসো বৃক্কল, স্বাভাবিক যেহেতু মেডিকেলে পড়তে চাচ্ছ এবং জীববিজ্ঞান, সো রোগ বেস সিনারিও অনেক দেয়, যে ওনার এই রোগ হয়েছে, হঠাৎ করে বিক্রবিকল, কীভাবে বিক্রবিকল, হঠাৎ করে শরীরে পানি জমে, শরীর ফুলে যায়, নানা রকম বইয়ে যে লক্ষণগুলো দেওয়া আছে এগুলো দেখবে প্রশ্নে বারবার বলেছে। সো ওইখানে যদি তুমি পড়ো তাহলে দেখবা। তাহলে লক্ষণ আর করণীয় কি, এই করণীয়র মধ্যে আছে ডায়ালাইসিস। সো ডায়ালাইসিসের বর্ণনাটা আমাদের শিখতে হবে, স্পেশালি আমরা যেটা পড়বো হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস, 2 ধরনের আছে। হিমোডায়ালাইসিসটা আমরা বর্ণনা শিখবো, ডায়ালসেট কি, যন্ত্রে কি থাকে ইত্যাদি। আর বৃক্ক প্রতিস্থাপন সম্পর্কে সামান্য জেনে নিব, কাদের করা যায়, কিভাবে করা যায়, কি করতে হবে, কতক্ষণের মধ্যে। তোমাদের তার সার্জারি প্রসিডিউর জানতে চাচ্ছে না, জাস্ট বর্ণনা জানতে চাচ্ছে, শেষ। এটা ভাইয়া তোমাদের জন্য একটু এক্সট্রা রেখেছি, যারা একটু এক্সট্রা পড়তে চাও। চলন ও অঙ্গ চালনা অধ্যায়টা প্রথম দিকে বড় মনে হলো, ভিতরে কিন্তু পড়াশোনা কিন্তু কম। বাকি যে অংশগুলো আছে সেগুলো এমসিকিউর জন্য, তাই না, বিভিন্ন হাড়ের বর্ণনা, অস্থিপন, এগুলো এমসিকিউর জন্য, মেডিকেলের জন্য, এমনি পড়ার জন্য কম। তো আমরা কয়েকটা টপিক দিয়ে দিই, তোমরা পড়ে নিও। হিউমেরাস ও ফিমারের মধ্যে তুলনা কম, এইটা খুব ইম্পর্টেন্ট। আদর্শ কশেরুকার চিত্রসহ আছে না, আদর্শ কশেরুকার গঠন এবং কি কি অংশ আছে ওর, এটা বলবা। হ্যাভার্সিয়ান তন্ত্র, বেশিরভাগ প্রশ্নের এইটা বেশি কাভার করে যায়, হ্যাভার্সিয়ান তন্ত্র চিত্রসহ, হ্যাভার্সিয়ান তন্ত্র, ঠিক আছে। এটা তো তোমরা এসএসসি লাইফেও পড়ে আসছো। ওইটা তরুণাস্থি ও এর প্রকারভেদ, অস্থি আর তরুণাস্থির মধ্যে পার্থক্য, কমন জিনিস। 3 ধরনের পেশির মধ্যে পার্থক্য, একটা সুন্দর চার্ট দেওয়া আছে, ওইটা পড়বা স্পেশালি। অস্থি সঞ্চালনে পেশির ভূমিকা, সর্বশেষ অস্থিভঙ্গের লক্ষণ ও চিকিৎসা। এগুলো খুবই সহজ, তুমি একবার পড়লে এগুলো চিকিৎসা তোমরাও দিতে পারবা, সেটা তোমরা ইজিলি লিখতে পারবা, ভয়ের কিছু নাই। তো এটা তোমরা পড়ে নিও। এবার আসো আমাদের সর্বশেষ অধ্যায়টি, নাম হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। জিনতত্ত্ব ও বিবর্তন, আগের ওই যে একাদশ অধ্যায় বলেছিলাম আমাদের জীব প্রযুক্তি একই রকম, খুবই হাইল্ড এবং শেখা খুবই সহজ। এখানে তোমাকে প্রথমে যেটা শিখতে হবে, ম্যান্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র এবং এর ফলাফল কীভাবে ব্যাখ্যা করতে হয়। চেকার বোর্ড তোমরা সবাই জানো, এই চেকার বোর্ড যদি তুমি শিখো, এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলো সবই একই জিনিস, শুধু চেকার বোর্ডের ধরন চেঞ্জ হবে, ঠিক আছে। এবং চেকার বোর্ড নিয়ম সবই ঠিক থাকবে, শুধুমাত্র আমরা প্রথমে কাকে ধরছি, ফেনোটাইপ এবং জিনোটাইপে তোমরা পড়েছো না, তাহলে জিনোটাইপ আমরা কি ধরেছি ওই জিনিসটার উপর নির্ভর করবে যে আমাদের রেজাল্ট কি আসবে, কিন্তু আমরা খুব সহজেই জানি। সো এটা জানবো। টেস্ট আর ব্যাকক্রস মাঝে মাঝে শিখে নিবে, এটা কম, তবে প্রথমটা খুবই হাইল এবং এর 3টা ব্যতিক্রম আছে, এর 3টা ব্যতিক্রম আছে, তবে এর মধ্যে তোমরা বেশি পড়বা অসম্পূর্ণ প্রকটতা আর লিথাল জিন, এ দুটো বেশি পড়বা, ঠিক আছে। স্পেশালি কোন প্রজাতির মধ্যে হয় এটা খুব স্পেসিফিক তোমাদের বই। কিভাবে আমি ফিনোটাইপ এবং জিনোটাইপ ধরবো, স্পেশালি জিনোটাইপ কি ধরবো, বড় হাতে না ছোট হাতে ধরবো, ওইটা শিখে আসতে হবে। ওইটা শিখলেই চেকার বোর্ড ইজি হয়ে যাবে। তাহলে এটার মাধ্যমে আমরা ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, প্রথম দুটো মানে প্রথমটা তৃতীয়টা, এই দুটো শিখলেই হবে। আর দ্বিতীয়টার মধ্যে পকেট এপিস্টেসিস খুব খুব ইম্পর্টেন্ট, যে পকেট এপিস্টেসিস ধরবেই ধরে। তাহলে পকেট এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের এগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো আমরা পরিপূরক জিন না পড়লেও চলবে, তাহলে আমাদের এটা পড়তে হবে। তাহলে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এখানে প্রথম সূত্রে বলেছি ভাইয়া, দ্বিতীয় সূত্রের দুটো আলাদা করে দিয়েছি, যে প্রকট এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এগুলো হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এ দুটো আমরা পড়ে আসবই, চেকার বোর্ড রেডি। ওকে, চেকার বোর্ড যদি আমরা এতটুকু পারি, এবার আমাদের বই অনেকগুলো জেনেটিক্যাল ডিজিজ আছে। সেটা কি, সেটা হচ্ছে দেখো বর্ণান্ধতা, এইটা হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই না, যে বর্ণান্ধতার হিমোফিলিয়া। নিয়ম খুবই সহজ, এগুলো কোনো ফিক্স রেশিও নাই। এটার কারণ কি, আমাদের যে কোনোটা দিতে পারে, কে বাহক দিবে, আর কখন যে আমাদের সুস্থ দিবে, কখন আক্রান্ত পিতা দিবে, আমরা তো জানি না। তো বিভিন্ন কম্বিনেশনে আসতে পারে, তোমরা জানো। বইয়ে যেটা লেখা থাকবে আমরা সেই অনুযায়ী করে দিয়ে আসবে। যারা শিখেছো এটা খুব সহজ জিনিস। সো এটা আমরা শিখে ফেলবো। বর্ণান্ধতা দিলাম শুধু, ভাইয়ার হিমোফিলিয়া দিলাম না, কারণ হিমোফিলিয়ার বর্ণান্ধতা একই ফর্মুলাতে কাজ করে, তো কোনো পার্থক্য নাই, শেষ। রক্তের গ্রুপজনিত জটিলতা, হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি আমরা যদি
আক্রান্ত অন্য কারো মানে হলো ব্লাড ম্যাচ না করে দিয়ে দিই তখন কি হবে, আর এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বাচ্চা যদি হয় তখন কি হবে, গর্ভবতী মায়েদের কি সমস্যা হবে, এটা তোমাদের আলোচনা করতে বলে। সো এটা লিখবো। লিঙ্গ নির্ধারণের এক্স এবং ওয়াই অথবা এক্স নট। এখন এক্স আর ওয়াই এই নীতিটা তোমরা শিখলেই হবে মানুষের, যেহেতু এটা। সো এক্স আর এটা তো তোমরা জানোই তাই না, যে এক্স এক্স হলে মেয়ে হয়, এক্স ওয়াই হলে ছেলে হয়, এটা ব্যাখ্যা করে দিবা, শেষ। সর্বশেষ বিবর্তন। বিবর্তনের দুটো জিনিস শিখবে, এক ল্যামার্কিজম, ডারউইনিজম। ডারউইনিজম বারবার আসে। সো ল্যামার্কিজম এবং ডারউইনিজমের মতবাদগুলো বিস্তারিত বর্ণনা ছোট্ট করে শিখবা। সাথে সাথে অবশ্যই অবশ্যই বিবর্তনের সপক্ষে প্রমাণ, এই কথাটা শিখে নিবা। বিবর্তনের সপক্ষে প্রমাণ, অনেকগুলো প্রমাণ আছে, তোমাকে জাস্ট পয়েন্টের নাম বলতে হবে আর একটা একটা প্রমাণ বলে দিয়ে চলে যাইলেই হবে। 5-6টা লিখলে হয়, যেহেতু সিকিউর উত্তর দিচ্ছ। সো এই হচ্ছে তোমার জন্য, এই হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপার স্যাপার। এখন ভাইয়া এগুলোর উত্তর কই পাবা তোমরা, বা এরপরে কি করবা? তো তোমরা যদি এগুলোর উত্তর চাচ্ছ ভাইয়া, তাহলে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবা, ডিএমসিয়ান একাডেমি নামে। সো ওইখানে তোমরা এটা পেয়ে যাবা, যার লিঙ্ক ভাইয়া অবশ্যই এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো। এর পাশাপাশি তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা পরবর্তী ভিডিও পাও। এবং এরপরে কোন বিষয়ের ওপর ভিডিও যাচ্ছে সেটা কমেন্ট করে দিলে সবচেয়ে বেশি যে রিকোয়েস্টগুলো আসবে আমরা সেগুলো নিয়ে ভিডিও বানাবো। আশা করি ভালো লেগেছে। এবং এই অল্প একটু প্রিপারেশান, 6টি অধ্যায় প্রিপারেশান তুমি যদি মাত্র 12 থেকে 15 দিনও দিতে পারো, এনাফ, ইনশাল্লাহ তোমার A+ নিশ্চিত হয়ে যাবে। আর এখন যেহেতু খুব অল্প সময়, A+ নিশ্চিত করাটা খুব জরুরি, অন্তত মেডিকেলে চান্স পাওয়ার জন্য। ঠিক আছে, ভালো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।